একটা মানুষ ঘুমের মধ্যেই ছটফট করছে। শরীরে কোনো রোগ নেই। ডাক্তারি সমস্ত পরীক্ষার পর ডাক্তাররা বলছেন সম্পূর্ণ সুস্থ। তবুও প্রতি রাতে ঠিক রাত 12টার পর থেকে তার বুকে এমন এক যন্ত্রণা শুরু হয় যেন কেউ তাকে ভেতর থেকে খামচে ধরছে। 3 সপ্তাহ পর সেই মানুষটা মারা গেল। মৃত্যুর কারণ ডাক্তারি ভাষায় যাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে। কিন্তু যখন তার বাড়িতে দরজার চৌকাঠের নিচে পাওয়া গেল একটা কাপড়ে মোড়া কাঠের পুতুল, যে পুতুলের 7টা সুই গাঁথা, তখন সেই কার্ডিয়াক অ্যারেস্টের ব্যাখ্যাটা আর যথেষ্ট মনে হলো না। আজকের ঘটনা সেই রাতের, আজকের ঘটনা সেই মানুষটার পরিবারের, আজকের ঘটনা সেই অদৃশ্য শক্তির, যাকে গ্রামের মানুষ বলে মরণ বাল। আপনি কি একা আছেন এই মুহূর্তে? যদি থাকেন তাহলে ভালোই হলো। রহস্যবৃত্তে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি বিপ্লব। আমাদের এই চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, বাস্তব মানুষের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করি। সেই অভিজ্ঞতা যেটা বলতে ভয় লাগে, যেটা শুনলে বিশ্বাস হতে চায় না, কিন্তু যেটা সত্যি ঘটেছে। আজকের এই ঘটনাটা পাঠিয়েছে আমাদের দর্শক রিয়া চক্রবর্তী, বর্ধমানের মেমারি থেকে। রিয়া দিয়ে, আপনার এই সাহসের জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এত কষ্টের একটা ঘটনা আমাদের সবার সাথে শেয়ার করেছেন, এটা মোটেও সহজ কাজ না। আর আপনি যদি এই ভিডিওটা এখনো লাইক না করে থাকেন, এখনই লাইক করে ফেলুন। শুধু একটা লাইক, যে লাইক আমাদের পরবর্তী ঘটনার অনুসন্ধানে অনুপ্রেরণা যোগাবে। আর আপনার জীবনেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটা আপনাকে এখনো ঘুমাতে দেয় না, তাহলে লিখে পাঠান রহস্যবৃত্ত@gmail.com এই ঠিকানায়, অথবা রহস্যবৃত্তের ফেসবুক পেজের ইনবক্সেও আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপে অডিও কলের মাধ্যমেও সরাসরি শোনাতে পারেন আপনার জীবনের সেই অভিজ্ঞতা। ডেসক্রিপশন সেকশনে আমাদের সমস্ত লিংক দেওয়া রয়েছে, যেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন তবে আর দেরি না করে ঢুকে পড়ি আজকের ঘটনায়। 2019 সালের কথা। বর্ধমান জেলার মেমারি ব্লকের একটা ছোট্ট গ্রাম, রামচন্দ্রপুর। গ্রামটা বড় নয়, বড়জোর 50 কি 60টা পরিবার। চাষাবাস আর ছোটখাটো ব্যবসাতেই চলে সবার সংসার। এই গ্রামেই থাকতেন সুবিমল মণ্ডল। বয়স তখন মোটামুটি 50-এর কাছাকাছি। চেহারায় শক্ত সামর্থ্য, মুখে সবসময় একটা হাসি লেগে থাকত। গ্রামের মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসত। সে কারণে অকারণে সবার কাজে লেগে পড়ত। সুবিমল বাবুর ছিল একটা ছোট্ট মুদির দোকান। সংসারে স্ত্রী কমলা, বড় মেয়ে রিয়া তখন ক্লাস 12-এ পড়ছে, আর ছোট ছেলে সৌমিত্র ক্লাস 6-এ। সাদামাটা শান্ত জীবন তাদের, কিন্তু সেই শান্তিতে যে ফাটল ধরবে তাও একটা জমিকে কেন্দ্র করে, এটা সুবিমল বাবু কখনো চিন্তাও করতে পারেননি। গ্রামের একটু বাইরে সুবিমল বাবুর নামে এক ফালি জমি ছিল, উত্তরাধিকার সূত্রে পাওয়া তার। বছর 5 ধরে সেই জমিটার দিকে নজর পড়েছিল গ্রামেরই এক প্রভাবশালী মানুষ, হরেন বাগচি। হরেনবাবু গ্রামে বেশ প্রতাপশালী। জমি জমার ব্যবসা করেন তিনি। অনেকের জমি নানা কৌশলে নিজের করে নিয়েছেন বলে কানাকানি আছে গ্রামে। সুবিমল বাবুর ওই জমিটার পাশেই হরেনবাবুর নিজের একটা পুকুর ছিল। জমিটা পেলে সেখানে মাছের ভেরি করবে বলে ইচ্ছা পোষণ করেন হরেনবাবু। কয়েকবার এদের মাঝে কথা হয়েছিল, কিন্তু সুবিমল বাবু বিক্রি করতে রাজি হয়নি। এই রাজি না হওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে সম্পর্কটা একটু ঠান্ডা হয়ে যায়। রিয়াদির কথায়, বাবা বলতেন হরেন কাকু আর আগের মতো চোখে চোখ রেখে কথা বলে না, যেন ভেতরে ভেতরে কিছু একটা পুষছে। সময়টা ছিল ভাদ্র মাস।
বাইরে তখন গরম, কিন্তু রাতে মাঝে মাঝে বৃষ্টি নামে। একদিন সকালবেলা সুবিমলবাবু উঠলেন, মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি। কমলাদেবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে গো, ঘুম হয়নি? সুবিমলবাবু বললেন, জানো তো, একটা স্বপ্ন দেখলাম, কিন্তু ঠিক মনে নেই। আর আমার বুকটা কেমন যেন ভার ভার লাগছে। সেদিন দোকানেও গেলেন না, পরদিনও একই অবস্থা। রাত হলেই বুকে চাপ অনুভব হয় তার, ঘুমের মধ্যেই হঠাৎ ছটফট করে ওঠে। ভোরের দিকে একটু শান্ত হয় বটে। তৃতীয় দিন রিয়া জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল সুবিমলবাবুকে। ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলেন এবং বললেন, রক্তচাপ সামান্য বেশি, কিন্তু বাকি সব তো ঠিকঠাকই আছে। একটু বিশ্রাম নিন, ঠিক হয়ে যাবে, আর চিন্তাটা একটু কমান। ঔষধ শুরু হলো সেদিন থেকেই। কিন্তু রাতের কষ্টটা আর কমল না, বরং বাড়তে লাগলো। রিয়াদি বলেছিলেন, বাবা বলতো রাত 12টার পর থেকে মনে হতো কেউ তার বুকের উপর বসে আছে, নড়তে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু চোখ খুললেই ঘরে কেউ নেই, শুধু অন্ধকার। এই ঘটনাটা চলল প্রায় 2 সপ্তাহ। 15 দিনের দিন ঘটনায় ভিন্ন মাত্রা যোগ হলো। কমলাদেবী সকালে উঠে বাড়ির সামনের দরজায় মুছছিলেন। হঠাৎ তার পা ঠেকে গেল দরজার চৌকাঠে। কিছু একটা উঁচু হয়ে আছে। ভালো করে দেখলেন, মাটিটা একটু ফোলা, যেন কেউ কিছু পুঁতে রেখেছে। ডাকলেন পাশের বাড়ির মহিলাকে। দুজনে মিলে একটা পুরনো কাঠি দিয়ে মাটিটা সরাতে লাগলেন। বেরিয়ে এলো একটা লাল কাপড়ে মোড়া ছোট্ট পুতুল। কাঠের তৈরি পুতুলটার বুকে গাঁথা 7-7টা সুই, মরচে পড়া পুরনো, আর পুতুলের গায়ে চড়ানো একটা সুতো, কালো আর লাল রঙের সুতো পাকানো। কমলাদেবী পুতুলটা হাতে নেওয়া মাত্রই চিৎকার করে সরে গেলেন। পাশের বাড়ির মহিলা বললেন, এই ওটা ছোঁড়ো না, এটা তো মনে হচ্ছে মরণবান। মরণবান শব্দটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। সন্ধ্যার মধ্যেই সারা পাড়া জানল। গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এক গ্রামে থাকেন নিত্যানন্দ ঘোষাল, বয়স্ক মানুষ। গ্রামের মানুষ তাকে ডাকেন ঘোষালদা বলে। তন্ত্রমন্ত্র জানেন বলে প্রচলিত আছে। মানুষ বিপদে পড়লে তার কাছে যায়। পরদিন ভোরে কমলাদেবী আর রিয়া গেলেন তার কাছে। পুতুলটা দেখে ঘোষালদা গম্ভীর হয়ে গেলেন। বললেন, এটা তো 5 দিনের বেশি পুরনো না, মাটিতে পোতা ছিল নাকি? মা বলল, হ্যাঁ। চৌকাঠের নিচে? মা আবারও বলল, হ্যাঁ। ঘোষালদা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, এটা অভিসন্ধিমূলকভাবে করা হয়েছে। যে করেছে সে জানে কি করেছে, তবে এটা শুধু ভয় দেখানোর জন্য না, এটা শরীর ভাঙার জন্য। রিয়া কাঁপতে কাঁপতে বলল, বাবাকে কি বাঁচানো যাবে? ঘোষালদা বললেন, চেষ্টা করতে হবে, কিন্তু একটা কথা কি জানো মা, এই ধরনের কাজ যে করে সে নিজেও ঝুঁকিতে থাকে। শুধু জানতে হবে কে করেছে এই কাজ। রিয়াদির মনে তখনই একটা নাম ঘুরছিল, কিন্তু বলতে পারছিল না, কারণ প্রমাণ নেই যে। আর গ্রামে সেই মানুষের অনেক প্রভাব। ঘোষালদা এলেন সেই রাতেই রিয়াদির বাড়িতে। বাড়ির উঠোনে একটা ছোট্ট পূজার আয়োজন করা হলো। ধূপ জ্বলছে, মাটির প্রদীপে আলো জ্বলছে। ঘোষালদা মন্ত্র পড়ছেন, গলা নিচু, প্রায় শোনা যাচ্ছে না। সুবিমলবাবুকে একটা আসনে বসানো হয়েছে। মাঝ রাত পর্যন্ত পূজা চলছে। তারপর ঘোষালদা উঠে দাঁড়ালেন, বললেন, আজ রাতে কেউ ঘুমিও না, জেগে থাকো। রাত 2টো নাগাদ হঠাৎ সুবিমলবাবু সোজা হয়ে বসলেন, চোখ খোলা কিন্তু দৃষ্টি স্থির, একদম দেওয়ালের দিকে তাকিয়ে। কমলাদেবী ডাকলেন তাকে, এই শুনছ? কোনো সাড়া নেই। রিয়া ঘোষালদাকে ডাকতে গেল। ঘোষালদা উঠোনেই ছিলেন।
ঘোষালদা এবার ঘরে এলেন, সুবিমল বাবুর দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কে তুমি, কেন এসেছ? সুবিমল বাবুর মুখ দিয়ে একটা অদ্ভুত গলার স্বর বেরোলো, তার নিজের গলা না, গভীর ভাঙা বয়স্ক কণ্ঠে বলল, আমাকে পাঠানো হয়েছে, কাজ শেষ না হলে যাব না। কে পাঠিয়েছে তোমায়? যে জমি যায়। ঘরে একটা থমথমে নিস্তব্ধতা নামলো। কমলাদেবী কাঁদছে, রিয়া দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। ঘোষালদা আবার বললেন, তোমাকে পাঠানো হয়েছে কোন পথে? ভাঙা কণ্ঠে বলল, মাটির নিচ দিয়ে সুই দিয়ে বাঁধা হয়েছিল। ঘোষালদা বলল, সে বাঁধন তো কাটা হয়েছে। কিছুক্ষণ সবাই চুপ ছিল, তারপর সেই ভাঙা কণ্ঠে, বাঁধন কাটা হয়েছে, কিন্তু যে পাঠিয়েছে তার রাগ তো কাটেনি। পরদিন সকালে রিয়া সরাসরি থানায় গেল, কিন্তু থানায় মরণবান নিয়ে তো অভিযোগ করা যায় না। অভিযোগ করলেন সম্পত্তি নিয়ে হুমকি দেওয়ার কারণে। আগে হরেন বাগচি যে কথাবার্তা বলেছিলেন সেটা নিয়ে থানায় অভিযোগটা দায়ের করলেন, কিন্তু খুব বেশি এগোলো না। আর এরপর যেটা হলো সেটা কেউ আশা করেনি। হরেন বাগচির বাড়িতে একের পর এক বিপদ নামতে শুরু করলো। প্রথমে তার দোকানে আগুন লাগলো, তারপর তার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গ্রামের মানুষ ফিসফিস করে বলতে লাগলো যে পাথর ছোড়ে সে পাথর নিজেই ফিরে আসে। ঘোষালদা এই কথা শুনে একটু হাসলেন অবশ্য, বললেন, তন্ত্রের নিয়ম তো এটাই, অনিষ্টের উদ্দেশ্যে যে শক্তি পাঠানো হয় সেই শক্তি প্রতিহত হলে উৎসে ফিরে আসে। আর সুবিমল বাবু 3 সপ্তাহ পর তিনি ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। রাতের কষ্টটাও কমতে লাগলো, ঘুম ফিরে এলো তার চোখে। জমিটা তিনি অবশ্য বিক্রি করলেন না, আজও করেননি। কিন্তু এইখানে এই ঘটনাটা শেষ না। ঘোষালদা যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যেটা রিয়াদি আজও ভুলতে পারেননি। ঘোষালদা বললেন, ওই পুতুলটা তোমাদের চৌকাঠে পোতা হয়েছিল, কিন্তু কে পুঁতেছিল তুমি কি জানো? যে পুঁতেছে সে তোমাদের পরিচিতই কেউ, কারণ চৌকাঠের ঠিক নিচে পুঁততে হলে বাড়িতে ঢুকতে হয় বা অন্তত বাড়ির কাছে আসতে হয়। রিয়াদি চুপ করে গেলেন, তারপর ধীরে ধীরে বললেন, কিছুদিন আগে অবশ্য হরেন কাকু নিজে এসেছিলেন আমাদের বাড়িতে বাবার সাথে একটু দেখা করবেন বলে। বাবা তখন বাড়িতে ছিলেন না, মা চা দিতে চেয়েছিলেন আর উনি বসেছিলেন দরজার কাছেই। ঘোষালদা শুধু মাথা নাড়ালেন আর কিচ্ছু বললেন না। অবশ্য কিছু বলার দরকারও ছিল না। তো এই ছিল আজকের ঘটনাটা। হয়তোবা ঘটনাটা এই পর্যন্ত শুনে আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে। অবশ্য আমিও যখন এই ঘটনাটা পড়েছিলাম আমি চুপ করেছিলাম, অনেকক্ষণ ভাবছিলাম কি হয়েছিল সুবিমল বাবুর সাথে। আর আমার ভাবনায় যেটা মনে হয়েছিল এটা হতে পারে একটা মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা। মানুষের মন অবিশ্বাস্য রকমের শক্তিশালী, যেখানে একজন মানুষ যদি বিশ্বাস করেন যে তার ক্ষতি হচ্ছে তাহলে শরীর সত্যি অসুস্থ হয়ে পড়ে। যদি সুবিমল বাবু কোনোভাবে জানতে পারতেন বা বুঝতে পারতেন, অনুভব করতে পারতেন যে কেউ তাকে ক্ষতি করতে চাচ্ছে, তাহলে সেই মানসিক চাপেই তার রাতের কষ্টের কারণ হতে পারে। আর এটাও হতে পারে হরেন বাগচি একজন প্রতাপশালী মানুষ। সুবিমল বাবুকে জমি বিক্রিতে রাজি করাতে না পেরে তিনি হয়তো অন্য পথে চাপ দিচ্ছিলেন, মানসিক ভয় দেখানোর জন্য। পুতুল পোতার ঘটনা হয়তো সচেতনভাবেই করা হয়েছে যাতে সুবিমল বাবু ভেঙে পড়েন। তবে সবচেয়ে অস্বস্তিকর বিষয় হচ্ছে
ঘোষালদার পুজোর সময় সুবিমল বাবুর মুখ দিয়ে যে কথা বের হয়েছিল সেটা কি ছিল? হিস্টেরিয়া, অবচেতন মনের কথা, নাকি সত্যি কোনো উপস্থিতি? বিশ্বের বিভিন্ন প্রান্তে, আফ্রিকা থেকে ভারত, ব্রাজিল থেকে হাইতি, ভুডু বা তন্ত্রমন্ত্র নিয়ে গবেষণার একটা কথা বারবার উঠে এসেছে। এই চর্চাগুলো যাদের উপর করা হয় তারা সত্যিই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এটা প্রমাণিত। কিন্তু কেন হন সেটার উত্তর বিজ্ঞান এখনো সম্পূর্ণভাবে দিতে পারেনি। মরণবান কাজ করে বা না করে সেটা হয়তো বিতর্কের বিষয়, কিন্তু মানুষের বিশ্বাস যে মানুষকে মারতে পারে সেটা আর বিতর্কের বিষয় নয়। রিয়াদি শেষে আমাকে আরো একটা কথা লিখেছিলেন, বলেছিলেন, বিপ্লবদা, ঘটনাটা জানিয়েছি, কিন্তু একটা কথা আজও মাথায় ঘোরে। হরেন কাকু যেদিন বাড়িতে এসেছিলেন সেদিন বাবা বাড়িতে ছিলেন না, যেটা আমি ঘটনায় উল্লেখ করেছি, কিন্তু আমি তো ছিলাম। আমি ওনাকে দেখেছিলাম, আমি ওনাকে ডাক দিয়েছিলাম। উনি চলে যাওয়ার সময় আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, পড়াশোনা করো, ভালো থাকো। সেই দিনের পর থেকে আমি আজও মাঝে মাঝে ভয় পাই। আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছে আর কিছুদিনের মধ্যেই আপনার জীবনে হঠাৎ খারাপ কিছু ঘটেছে? হয়তো কাকতালীয়, হয়তো না। কমেন্টে জানান এবং মনে রাখবেন, কিছু সত্যি বিশ্বাসের অনেক আগে থেকেই সত্যি। রহস্যবৃত্তে আমি বিপ্লব আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। পরের ভিডিওতে আবার ভিন্ন কোনো অভিজ্ঞতা নিয়ে হাজির হব। সে ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি রহস্যবৃত্তের সাথে থাকুন। ধন্যবাদ।